বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। বেলি আক্তার, প্রবাসন ফিনান্স ব্যাংকিং ও বিভাগ, পাঁচরুখি বেগম মানোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। তো আজকে যে আমরা গত ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করেছি, অর্থের সময় মূল্যের সূত্র নিয়ে আলোচনা করেছি, আর একটা সাধারণ সরল সুদের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ, অর্থের সময় মূল্য। সময় মূল্য। তো গত ক্লাসে যে আলোচনা করেছি সেটি ছিল কি সরল সুদ। আমরা তো জানি সরল সুদের যে তোমার সূত্র সেটি ভিন্ন। আর আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি সরল সুদের সূত্র বা চক্রবৃদ্ধি সরল সুদের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব চক্রবৃদ্ধি সুদের নিয়ে। এরপরে নেক্সটে আলোচনা করব ৭২-এর বিধি ও ৬৯-এর বিধি, এই দুটি নিয়ে। এর সাথে সাথে আলোচনা করব ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নিয়ে। এখন দেখো, এখন আমাদের যেহেতু আমরা সরল সুদ আলোচনা করেছি, সরল সুদ কিন্তু তেমন একটা বেশি না। সরল সুদের অঙ্ক আমি আগেই বলেছি খুব অল্প, ছোট এবং শর্ট আকারে থাকে। আর তোমার যে বেশিরভাগ নৈবেদ্যিকে সরল সুদের অঙ্ক আসে। নৈবেদ্যিকে আসে সরল সুদ, ৭২-এর বিধি, ইআইআর, এগুলো বেশিরভাগ নৈবেদ্যিকে আসে। আর চক্রবৃদ্ধি সুদ এগুলো আমাদের মেইন অঙ্কে আসে। তো আজকে আমি আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ নিয়ে। কারণ চক্রবৃদ্ধি সুদে সরল সুদের অঙ্ক কম, সূত্রও কম, আলোচনাও কম। আর চক্রবৃদ্ধি সুদের সূত্রও বেশি, অঙ্কও বেশি এবং একটু তুলনামূলক জটিল অঙ্ক। কিন্তু যাই হোক, আমরা শিখলে হয়তো আমাদের কাছে এটিও সহজ মনে হবে। আর ৭২-এর বিধি, ৬৯-এর বিধি এগুলো ছোট ছোট অঙ্ক, এগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই, এগুলো শিখাবো। তো চলো আমরা আজকে চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক। সর্বপ্রথম আমরা আলোচনা করি যে আমাদের এন এর মান কিভাবে বের করে, আই এর মান কিভাবে বের করে, আই এর মান কিভাবে বের করে ফরওয়ার্ড। তো আমরা এই দুইটা জিনিস একটু শিখলে হয়তো বুঝতে পারবো। তো চলো একটা অঙ্ক আমরা তুলি, দেখি কি বলে। স্টেপ বাই স্টেপ সব এগুলোই করাবো। এর আগেও তোমাদের অঙ্ক আমরা এগুলো করিয়েছি। জনাব হাসিব 12% সুদের হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, সুদের হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 2 লক্ষ টাকা জমা করেন। 2 লক্ষ টাকা জমা করেন। কিছুদিন পর তার হিসাবের উদ্ধৃত দাঁড়ায় 3,20,000 টাকা। 20,000 টাকা। অন্যদিকে জনাব বিমল 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ চুক্তিতে ব্যাংক কোনো সুদের হার উল্লেখ করেনি। ঋণ চুক্তিতে ব্যাংক কোনো সুদের হার উল্লেখ করে
মিল, ঠিক আছে। কিন্তু আগামী 4 বছর পর, কিন্তু আগামী 4 বছর পর আর 7,80,000 টাকা প্রদানের শর্ত উল্লেখ করেছে। 7,80,000 টাকা প্রদানের শর্ত উল্লেখ করেছে। এখন দেখো এর ভিত্তিতে আমাদের করণীয়গুলো কি? রিকোয়ারমেন্ট হচ্ছে গ নাম্বার হচ্ছে উদ্দীপকে কতদিন পর হাসিবের ব্যাংক জমার উদ্ধৃত 3,20,000 টাকা হয়েছে। হাসিবের ব্যাংক জমার উদ্ধৃত 3,20,000 টাকা হয়েছে। দেখো, তো শর্ত অনুযায়ী আমি প্রথম শর্তটা একটু আলোচনা করছি। এখানে 12% সুদের হারে হাসিব ত্রৈমাসিক, দেখো খেয়াল করে দেখো, ত্রৈমাসিক বলেছে। তো ত্রৈমাসিক বললে কি হয় আর মাসিক বললে কি হয়, এগুলো কিন্তু আমি আলোচনা করেছি, তারপরেও আমি অঙ্কে আবার আজকে আলোচনা করব। দেখো এখানে 2 লক্ষ টাকা কি বলেছে, 2 লক্ষ টাকা সে জমা করেন কিছুদিন পর। এই কিছুদিন মানে কতদিন সেটা কিন্তু বলে দেয়, এই বলাটাই আমাদের বের করতে হবে। কিছুদিন পর হয় কত? 3,20,000 টাকা। এই হচ্ছে হাসিবের হিসাব। এবার বিমলের হিসাব দেখো, বিমল কি করেছে? 5 লক্ষ টাকা ঋণ নিচ্ছে। ঋণ নেওয়ার পরে সে 4 বছর পর সে 7,80,000 টাকা কি করতে হয়েছে? তার প্রদান করতে হয়েছে। তো এখন এখানে বলে নাই যে, দেখো এখানে বলে দিয়েছে ব্যাংক কোনো সুদের হার উল্লেখ করে নাই, তার মানে সুদের হারটা তোমার বের করতে হবে। তো ক নাম্বার রিকোয়ারমেন্টে আমরা দেখলাম যে কতদিন পরে হাসিবের ব্যাংক হিসাবের জমা 3,20,000 টাকা হয়েছে, এটা বলেছে। আর ঘ নাম্বারে বলেছে বিমলের গৃহীত ব্যাংক ঋণের সুদ হার কত তা নির্ণয় কর। ঠিক তাই, এখন আমাদের কি করতে হবে? একবার আমাদের ঋণ বের করতে হবে আর একবার সুদের হার বের করতে হবে। তো এই জন্য এখানে আমি গ নাম্বারটা আগে করব বিদায় গ নাম্বার উঠিয়েছি। ঘ নাম্বার যখন করব তখন আমি ঘ নাম্বার নিয়ে আলোচনা করব। এখন দেখো, যেহেতু ত্রৈমাসিক বলেছে অঙ্কের মধ্যে, তো আমরা জানি যে হাসিবের হিসাব যেহেতু ত্রৈমাসিক, তো ত্রৈমাসিক তারপরে দ্বিমাসিক এগুলো থাকলে কি কি হিসাব হয় এগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে এবং গতবার আমরা আলোচনাও করেছি। এরপরও আমি তোমাদের সুবিধার্থে আবার একটু আলোচনা করি। দেখো এখানে যদি ত্রৈমাসিক বলে, ত্রৈমাসিক হলে 4 কিভাবে হয়? 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর ভাগ ত্রয় বলতে বোঝায় কি? ত্রয় বলতে বোঝায় কি? 3, অর্থাৎ 3 মাস পর পর। তো তুমি 3 দিয়ে ভাগ দাও, বের হবে কত? 4। ঠিক আছে। এরপরে দেখো যদি বলে মাসিক, তো প্রতি মাস, তার মানে কত? 12। ঠিক আছে। আর এটাকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। যদি বলে দ্বিমাসিক, তো আমরা জানি দ্বিমাসিক মানে দ্বি মানে কি? 2। তো 12 ভাগ 2। ঠিক আছে। তো কত হবে? 6। 6 দুগুণে 12। যদি বলে অর্ধবার্ষিক, অর্থাৎ বছরে 2 বার, তো 12 ভাগ 6 মাস পর পর দেয় 2 মাস। যদি বলে পাক্ষিক, তো ধরতে হবে কি
দিন পর পর, ঠিক আছে, 15 ডেজ। এরপরে যদি বলে বার্ষিক, তো আমরা জানি বার্ষিক বললে আর কিছু বলার নাই, বার্ষিক বললে 1 বছর, ঠিক আছে, বা 1 ইয়ার। আচ্ছা, এরপরে বাকি থাকে কি ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক। সাপ্তাহিক সাপ্তাহিক বললে 52 সপ্তাহ এইগুলো হবে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, তারপর আমি লিখে দিলাম। দেখো, হয়তো এক একটা অঙ্কে এক একবার দেওয়া আছে, এভাবে হয়তো একসাথে দেওয়া নাও থাকতে পারে। তো মাসিক বললে আমাদের হিসাবগুলো এইভাবে হবে, ত্রৈমাসিক বললে একরকম, দ্বিমাসিক বললে একরকম, পাক্ষিক বললে একরকম, সাপ্তাহিক বললে একরকম। তোমাদের কিন্তু এই বিষয়টা যদি তোমরা মুখস্থ করো তাহলে মুখস্থ করেও রাখতে পারো, আর যদি হিসাব অনুযায়ী বুঝো তাহলে আরো ভালো মনে থাকবে। কারণ আমরা জানি ত্রয় মানে 3, 3 দিয়ে 12কে ভাগ করব। মাসিক মানে কি প্রত্যেক মাস, 12 মাসে 1 বছর। দ্বি মানে 2, 2 দিয়ে 12কে ভাগ করব। অর্ধ মানে 6, 6 দিয়ে 12কে ভাগ করব। পাক্ষিক মানে 15 দিন, বার্ষিক মানে 1 বছর, সাপ্তাহিক মানে আমরা জানি 52 সপ্তাহে 1 বছর। তো এই হিসাবগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এটা মনে রাখা খুব সহজ হবে। আর যদি সেটা না মনে রাখতে পারো তাহলে তোমরা মুখস্থ করে নিও, মুখস্থ করলেও এগুলো মনে রাখা সম্ভব। তো এখন আমরা এই হচ্ছে আমাদের আলোচনা। এখন আমরা এই গ নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা কি করব, বের করব। তো গ নাম্বার রিকোয়ারমেন্ট বের করার জন্য দেখো সমাধান করছি। সর্বপ্রথম হচ্ছে আমরা জানি যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদ, তার মানে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 + i পাওয়ার n। এরপর আবার অঙ্কের মধ্যে বলেছে ত্রৈমাসিক, তাই পাওয়ার ভাগ m গুণ m, যেহেতু ত্রৈমাসিক বলেছে। এখন আমরা দেখি আমাদের হেয়ার কি বলে, বা এখানে ফিউচার ভ্যালু ভবিষ্যতে পাবে 3,20,000 টাকা। 3,20,000 টাকা, ঠিক আছে। বর্তমানে ইনভেস্ট করেছে 2 লক্ষ টাকা, ঠিক আছে। এম এর মান বলেছে, আগেই বলেছে ত্রৈমাসিক, ত্রৈমাসিক বললে 12 ভাগ 3 সমান 4 টাইমস। এন এর মান কি করব আমরা, কি বলেছে কতদিন পর, কতদিন পর, তার মানে এন এর মান কি আমরা ভ্যারি করব। আই বলেছে 12% সুদে, দিলাম 12। এই হচ্ছে আমাদের হেয়ার। তোমরা একটু খেয়াল করে দেখো, অঙ্কটা মনে রাখলে তো এটা মনে থাকবে, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এখন আমরা হেয়ারের মান বসাই। 3,20,000, 2 লক্ষ, 1 + i হচ্ছে 12, 4 কত বছর, 4 গুণ n। n তো নাই, n এর মান তো আমাদের কি করতে হবে, বের করতে হবে। 2 লক্ষ, 3,20,000, 12%, ঠিক আছে। এখন এটা গুণ অবস্থায় আছে, আমরা সাইড চেঞ্জ করে যদি আনি আমাদের হয়ে যাবে কি ভাগ। 3,20,000 ভাগ 2 লাখ, 1 + 3 × 4 = 12, 4 তো 3,20,000 ভাগ 2 লাখ, 1.6, 1.6। এখানে আসে কত, 1 + 0.0348। এখন আমরা লগ 1.6
6 log 1 plus 0.03 এখানে আমরা লিখব উভয় পাশে লগ নিয়ে, কারণ এই পাশেও আমরা লগ নিয়েছি, এই পাশেও লগ নিয়েছি, উভয় পাশে লগ নিয়ে। এখন দেখো এবার আমরা কি করব, আমরা সাইড চেঞ্জ করে এখানে আনি 4n log, এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে ফ্রি করা যায় লগ নিয়ে, তো পাওয়ারটাকে আমরা সামনে আনলাম আর আমাদের এখানে থাকলো কি log 1 plus 0.03, আর এখানে আমাদের থাকলো log 1.6। দেখো এবার আমরা 4n রেখে দিলাম, আর এটা গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে আমাদের কি হবে, ভাগ হবে 1.6, তো log 1 plus 0.03। দেখো এখন এই log 1.6 আর log 1. এটাকে আমরা এখানে যোগ করে দিতে পারি 0.03, এখানেও যোগ করতে পারো বা ইচ্ছা করলে আগেও যোগ করতে পারো। এখন এটাকে যদি তোমরা এটা দ্বারা এটাকে ভাগ করো তাহলে আসবে কত, 15.90, আর মান আসবে, আমরা দুইটা মান নিলাম, ঠিক আছে। এখন এই n টাকে রাখি, আর এখানে যেহেতু গুণ আছে 15.90 ভাগ 4, ঠিক আছে। এখন দেখো এই পয়েন্টটাকে এখন যদি তুমি ভাগ করো তোমার আসবে কত, 3.98। অতএব n সমান সমান 3.98 ইয়ার্স। সায়েন্টিফিক ক্যালকুলেটরে log 1.6 ভাগ log 1.03 চাপলেই দেখবে এই মানটা চলে আসবে, আর এই মানটা আসলে এই মানটাকে পরে আমাদের যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, আমরা এটাকে কি বলি, পাশাপাশি দুইটা ডিজিট থাকা মানে কি গুণ, এই গুণ যদি থাকে, এই গুণকে আমরা যদি নিচে আনি সাইড চেঞ্জ করে, তাহলে হবে কি ভাগ। তো দেখো একটু খেয়াল করে, এই হচ্ছে আমাদের গ নাম্বার। এরপরে আমরা যাব ঘতে। ঘতে আমাদের কি বলেছে, আমি আশা করছি গ নাম্বার তোমরা বুঝতে পেরেছো, আমি অনেক ভেঙে ভেঙে করিয়েছি। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমাদের ঘতে কি বলেছে, তো ঘতে আমাদের বলেছে বিমলের গৃহীত ব্যাংক ঋণের সুদের হার, ব্যাংক ঋণের সুদের হার গাণিতিকভাবে নির্ণয় করো। দেখো এরপরে বলেছে ব্যাংক ঋণের গাণিতিক সুদের হার নির্ণয় করতে। আচ্ছা এখন আমাদের যেহেতু সুদের হার নির্ণয় করতে বলেছে, একটা জিনিস খেয়াল করো, হার নির্ণয় করতে বলেছে,
আমরা জানি হার নির্ণয় করতে গেলে আমাদের কি বের করতে হবে, আই এর মান। অর্থাৎ হার নির্ণয় করলে আমরা বের করব কি, আই। আচ্ছা এখন দেখো তো এটা আমরা লিখব যে আমরা জানি এটাও কিন্তু চক্রবৃদ্ধি সুদ, ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার n। এখন দেখো এই বিমলের ক্ষেত্রে কিন্তু ত্রৈমাসিক দ্বিমাসিক এরকম কোনো কথাই বলে নাই। তার মানে বিমলের যে বিমলেরটা এটা কিন্তু বার্ষিক, অর্থাৎ এখানে কোনো এম এর মান হবে না। তো এখানে আমরা দেখি এবার ফিউচার ভ্যালু কত বলেছে, ফিউচার ভ্যালু বলেছে 7,80,000 টাকা। প্রেজেন্ট ভ্যালু বলেছে নিয়েছে কত, 5 লক্ষ টাকা। এন এর মান বলেছে কত, 4 বছর পর। আই এর মান বের করতে হবে। দেখো এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের সাইড লোন। দুইটা কিন্তু একই সূত্রে, কিন্তু এক একবার এক একটা হবে, তোমরা একটু খেয়াল করে দেখো। আচ্ছা এরপরে হচ্ছে আমরা 7,80,000 টাকা ফিউচার ভ্যালু লিখলাম, প্রেজেন্ট ভ্যালু কত লিখলাম, 5 লক্ষ টাকা। 1 প্লাস আই আমাদের বের করতে হবে, n সমান 4 ইয়ার্স। একটু খেয়াল করে দেখো মানটা বসানো হয়েছে কিনা, একটু খেয়াল করে দেখো। এখন আমরা কি করব, মান যেহেতু তোমরা দেখতে পেয়েছো মানগুলো বসানো হয়েছে, এখন আমরা সাইড চেঞ্জ করে গুণটা এভাবে এই পাশে আনি। তো 7,80,000 টাকা আমাদের এই পাশে আসছে, আর এটাকে সাইড চেঞ্জ করে আনলে ভাগ হবে 5 লক্ষ টাকা। এইখানে থাকবে 1 প্লাস আই পাওয়ার 4। এখন আমরা এটাকে ভাগ করি, আসে কত, 1.56। 1 প্লাস পাওয়ার আই 4। দেখো এরপরে কেমন আসে, এরকম আসে। এবার আমরা করি 1.56, এটাকে আমরা সাইড চেঞ্জ করে যদি আনি 4, 1 প্লাস আই, 1 প্লাস আই কে আমরা 3 করলাম। এখন আমরা এটাকে যদি এখানে 1.56 1 ভাগ 4 1 প্লাস আই 1 ভাগ 4 করি, 0.25, one plus I। তাহলে আমাদের আসবে 1.1176, 1 প্লাস I। এখন আমরা এটাকে -1.1176 - 1
আই রাখলাম। এখন যদি এটা থেকে আমরা এটা বিয়োগ করি 0.1176 আই, অতএব আই সমান সমান 11.76%। একটু দেখো আমাদের এরকম হবে। তো এই হচ্ছে আমাদের আয়ের মান। এখন আমরা এটাকে কিভাবে লিখব? অঙ্কের মধ্যে বলেছে কি জনাব বিমলের ঋণের সুদের হার এত পার্সেন্ট প্রায়, অতএব জনাব বিমলের সুদের হার 11.76%। দেখো এই হচ্ছে আমাদের ঘ নাম্বার। তো কিভাবে এন এর মান বের করে কিভাবে আই এর মান বের করে দুইটাই কিন্তু আমরা পেলাম। এবার একটা সিম্পল অঙ্ক দিয়ে আমরা কি করব? চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে কিভাবে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু বের করে সেটা দেখো। একবারে সিম্পল একটা অঙ্ক দেখো তোমাদের মাঝে তুলে ধরছি। মিস্টার শফিক 8 বছর পর 8 লক্ষ টাকা পাওয়ার আশায় বাণিজ্যিক ব্যাংকে একটি সঞ্চয় হিসাব খোলার কথা ভাবছেন। বাণিজ্যিক ব্যাংকে একটি হিসাব খোলার কথা ভাবছেন। সেখানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে ব্যাংক সুদের হার 10%, অথবা উক্ত টাকায় হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে সুদে 8 বছর মেয়াদী সরকারি বন্ড কিনলেন। 8 বছর মেয়াদী
কিনবে। এখন তার দেখো এই হচ্ছে মেইন অঙ্ক, রিকোয়ারমেন্ট দেখাচ্ছি। রিকোয়ারমেন্টটা কি হবে, মেইন অঙ্কটা একটু দেখো তোমরা। আচ্ছা, রিকোয়ারমেন্ট হচ্ছে 8 বছর পর শফিক কত টাকা জমা করলে 8 লক্ষ টাকা পাবে। আর ঘ নাম্বার হচ্ছে কোথায় বিনিয়োগ করা লাভজনক, কোথায় বিনিয়োগ করা লাভজনক হবে বিশ্লেষণ করো। এই অঙ্কটি তোমরা বাসায় একটু দেখবে, না হলে আগামী ক্লাসে আমি তোমাদের এই অঙ্কটি করাবো। আজকে যেহেতু আমাদের সময় হচ্ছে না, আমরা আগামী ক্লাসে এটি সমাধান করব, সেই প্রত্যাশা। খোদা হাফেজ।